সালামু আলাইকুম। গতির আজকের এই ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত এবং আজকের এই ক্লাসের মাধ্যমে গতি অধ্যায়ের বেসিক পার্ট সমাপ্ত হতে যাচ্ছে। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব গ্যালিলিও সূত্র এবং পরন্ত বস্তু ও নিক্ষিপ্ত বস্তু সম্পর্কে। শুরুতে আমরা জেনে নিব পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু কি। দেখো, এতদিন আমরা গতি পড়ে আসছি এবং এতদিন আমরা যে গতিটা পড়ে আসছি, মনে করো এতদিন আমরা কি পড়ছি, কোন একটা গাড়ির গতি, একটা মানুষ, মনে করো আমরা যখন হাঁটি আমাদের গতি, বা আমরা যখন দৌড়াই আমাদের যে গতি। দেখো, একটা গাড়ি যখন চলে তখন এই গাড়িটা কোথায় চলে? ভূমিতেই চলে। তাহলে দেখো তো, একটা গাড়ি যখন চলে এই গাড়িটার গতি কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর না? বা একটা মানুষ যখন হাঁটে তখন ওই মানুষটা কোন অক্ষ বরাবর হাঁটে? এক্স অক্ষ বরাবর হাঁটে। এবং সে কোন অক্ষ বরাবর দৌড়ায়? এক্স অক্ষ বরাবরে দৌড়ায়। তাহলে দেখো, এতদিন আমরা যে ধরনের গতিগুলা পড়ে আসছি সকল গতি কিন্তু এক অক্ষ বরাবরই ছিল, অর্থাৎ এক অক্ষের মধ্যে সীমাবদ্ধ ছিল। এটা গাড়ির গতি, তারপর হচ্ছে যে কোনো একটা মানুষের গতি, অর্থাৎ এই গতিগুলা কোন অক্ষ বরাবর ছিল? সীমাবদ্ধ ছিল এক অক্ষ বরাবর সীমাবদ্ধ ছিল। আর এক অক্ষ বরাবর কোনো বস্তুর যে গতি, ওই গতিটাকে তোমার বলা হয় রৈখিক গতি। রৈখিক গতি, বা এটার আরেকটা নাম হচ্ছে আনুভূমিক গতি। আনুভূমিক গতি অর্থাৎ এক অক্ষ বরাবর গতিশীল কোন বস্তুর গতিকে রৈখিক গতি অথবা আনুভূমিক গতি বলে। এখন দেখো, কোন একটা বস্তুকে তুমি যদি উপর থেকে ছেড়ে দাও, মনে করো এই যে আমার হাতে মার্কারটা আছে, এটাকে যদি আমি যদি এখান থেকে যদি ছেড়ে দিই, এটা কোথায় আসতেছে? নিচে আসছে না? তাহলে দেখো, এই গতিটা কি তুমি এক অক্ষ বরাবর বলবা? অর্থাৎ একটা মার্কারকে যদি আমরা এখান থেকে ছেড়ে দিই, সে কোথায় আসবে? নিচে আসবে। তাহলে যখন নিচে আসবে, একটু একটু তোমরা একটু চিন্তা করো, এই মার্কারের গতিটা আসলে কোন অক্ষ বরাবর ছিল? নিশ্চয়ই তোমরা বলবা এই মার্কারের গতিটা কোন অক্ষ বরাবর ছিল? ওয়াই অক্ষ বরাবর ছিল। তাহলে কোনো বস্তুর গতি যদি ওয়াই অক্ষ বরাবর হয়, তাহলে ওই গতিটাকে আমরা কি গতি বলবো? অর্থাৎ এক অক্ষ বরাবর কোনো বস্তুর গতিকে যদি আমরা রৈখিক গতি অথবা আনুভূমিক গতি বলে থাকি, তাহলে ওয়াই অক্ষ বরাবর কোনো বস্তুর যে গতি সেটাকে কি বলা হবে? ওয়াই অক্ষ বরাবর কোনো বস্তুর যে গতি সেটাকে বলা হয় উলম্ব গতি। কি গতি বলা হচ্ছে? ওয়াই অক্ষ বরাবর গতিশীল কোনো বস্তুর গতিকে বলা হয় উলম্ব গতি। অর্থাৎ উলম্ব গতি মানে হচ্ছে ভূমির সাথে লম্বভাবে যে গতিশীল। তাহলে ভূমির সাথে লম্ব রেখা কোনটা? ওয়াই অক্ষ। তাহলে মোট কথা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর গতিশীল কোনো বস্তুর গতিকে বলা হয় উলম্ব গতি। আবার দেখো, এই যে উলম্ব গতি, উলম্ব গতিতে যে সকল বস্তু দ্বয় থাকে ওই বস্তুগুলাকে দুইটি নামে ডাকা হয়। মানে যে সকল বস্তুরা উলম্ব গতিতে আছে তাদের দুইটি নাম রয়েছে। উলম্ব গতিতে গতিশীল বস্তু দুইটা নাম থাকে। একটা হচ্ছে পরন্ত বস্তু, অর্থাৎ কিছু বস্তু আছে যাদেরকে তুমি পরন্ত বস্তু বলবা, কিছু বস্তু আছে যাদেরকে তুমি নিক্ষিপ্ত বস্তু বলবা। নিক্ষিপ্ত বস্তু, মনে করো তুমি একটা বস্তুকে উপর থেকে নিচের দিকে এভাবে ছেড়ে দিছো, আর একটা বস্তুকে নিচ থেকে উপরে এভাবে নিক্ষেপ করছো। তাহলে দেখো, পরন্ত, পরন্ত মানে কি? যে পড়তেছে, মানে পড়তেছে। তাহলে কোথায় পড়ে? বস্তু কি উপরে পড়ে না নিচে পড়ে? উপর থেকে নিচে, যে নিচের দিকে যেটা আসে ওটাকে তো আমরা বলি কি? পড়া। তাহলে কোন একটা বস্তু যখন ওয়াই অক্ষ বরাবর উপর থেকে নিচের দিকে আসবে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে আসবে মানে কি? ভূমির দিকে আসবে। তাহলে কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ভূমিতে আসে সেটাকে বলা হয় কি? পরন্ত বস্তু। আর কোনো বস্তুকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি, মানে ভূমি থেকে যদি উপরে নিক্ষেপ করি, সেটাকে বলা হয় নিক্ষিপ্ত বস্তু। তাহলে এই দুই, অর্থাৎ উলম্ব গতিতে যে সকল বস্তু দ্বয় থাকে ওই সকল বস্তুগুলাকে দুইটি নামে ডাকা হয়। একটা হচ্ছে তোমার পরন্ত, আর একটা হচ্ছে তোমার কি? নিক্ষিপ্ত বস্তু। তাহলে আশা করি তোমরা পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু কি সেটা বুঝতে পারছো। এরপর আমরা দেখব গ্যালিলিও সূত্র। এই যে গ্যালিলিওর যে সূত্রগুলা, অর্থাৎ বিজ্ঞানী গ্যালিলিওর তিনটা সূত্র আছে। এই তিনটা সূত্র কি সম্পর্কে? এই তিনটা সূত্র হচ্ছে পরন্ত বস্তু সম্পর্কে। অর্থাৎ পরন্ত বস্তু সম্পর্কে বিজ্ঞানী গ্যালিলিও তিনটা সূত্র প্রদান করেন। এখন আমরা ওই সূত্রগুলা দেখব।
পরন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও সূত্র। শুরুতে একটু তোমাদেরকে বেসিকটা বলে নিই। অর্থাৎ মনে করো তুমি একটা 5 তলা বিল্ডিং এর ছাদে উঠে এক হাতে একটা কাগজ নিছো আর এক হাতে একটা পাথর নিছো, এবং এই কাগজ এবং পাথরকে যদি এভাবে ধরে জাস্ট একই সাথে যদি দুইটাকে ছেড়ে দাও, তাহলে তুমি কি দেখতে পাবে? পাথরটা অনেক আগে ভূমিতে চলে আসে এবং কাগজটি অনেক পরে ভূমিতে আসে। অর্থাৎ পাথর এবং কাগজ একই সাথে ভূমিতে আসে না, পাথর আগে আসে, কাগজ পরে আসে। এখন কথা হচ্ছে এই দুইটা একই সাথে না আসার কারণ কি, বা ভিন্ন ভিন্ন সময় কেন আসতেছে, বা তারা কি একই সময় আসতে পারে কিনা, এই জিনিসটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে বিজ্ঞানী গ্যালিলিও। তিনি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে একটা কাগজ এবং একটা পাথর নিচের দিকে ছেড়ে দিয়ে দেখলো যে পাথর আগে আসতেছে, কাগজ পরে আসতেছে। এবং তিনি আবার এটাও প্রমাণ করে গেছেন যে কাগজ এবং পাথর একই সাথে ভূমিতে আসতে পারে। এখন কথা হচ্ছে কখন আসতে পারে, কিভাবে আসতে পারে, এই নিয়ে তার 3টা সূত্র আছে। এই সূত্রগুলো আমরা দেখব। শুরুতে আমরা দেখব প্রথম সূত্র। প্রথম সূত্রটা কি বলছে? স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে মুক্তভাবে যেখানে মুক্তভাবে না লিখে আমরা যদি বিনা বাধায় লিখি তাহলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান সময়ে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দেখো প্রথম সূত্রটা কি, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটার মানেটা কি দেখো, আমরা যদি একটু মানেটা বোঝার চেষ্টা করি। মনে করো এটা হচ্ছে আমাদের ভূমি অর্থাৎ মাটি, এবং এটা হচ্ছে কোন একটা বিল্ডিং এর আমরা ছাদ কল্পনা করতে পারি। তাহলে এই ভূমি থেকে এই ছাদের উচ্চতা মনে করো এইচ। এইচ এর মানে এখানে তুমি 100 মিটার ধরে নিতে পারো। মনে করো 100 মিটার উপর একটা ছাদ। এবার এই 100 মিটার উপরে, 100 মিটার উপর থেকে তুমি যদি এক খণ্ড পাথর, পাথর এবং আরেকটা হচ্ছে কি কাগজ যদি একই সাথে যদি ছেড়ে দাও, দেখো পাথর, এখানে যে পাথরটা আছে সেই পাথরটা তোমার কি 8 মিটার উপরে আছে, অর্থাৎ 100 মিটার উপরে আছে। কাগজটা তোমার কত মিটার উপরে আছে? 100 মিটার উপরে আছে। এখন এই দুইটা বস্তুকে স্থির, এখন শর্ত হচ্ছে কি দেখো, গ্যালিলিওর প্রথম সূত্রের শর্ত কি, স্থির অবস্থান ও একই উচ্চতা, অর্থাৎ বস্তু দুইটা যে অবস্থানে আছে সেই অবস্থানে তারা দুইটাই স্থির থাকবে এবং তাদের উচ্চতা একই হবে, একই উচ্চতা থাকবে। দেখো দুইটা বস্তু স্থির আছে, দুইটা বস্তু কি 100 মিটার উপর আছে, এবং কি বলছে বিনা বাধায়। বিনা বাধা মানে কি এই দুইটা বস্তুর উপর কোনো বাধা কাজ করা যাবে না। যেমন দেখো বাধা বলতে এখানে মূলত ঘর্ষণটাকে বোঝাচ্ছে। এখানে এই যে বাধা, বাধা বলতে মূলত তোমার এখানে ঘর্ষণটাকে বোঝাচ্ছে। দেখো ঘর্ষণ জিনিসটা কি, আমরা তোমরা যখন 3য় অধ্যায় পড়বা বল, ওইখানে ঘর্ষণ সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবা। অর্থাৎ আমরা যখন একটা বস্তু যখন উপর থেকে নিচে আসে তখন সে কিন্তু কি প্রবাহী ঘর্ষণের সম্মুখীন হয়। অর্থাৎ আমরা যেহেতু বায়ুমণ্ডলে অবস্থান করি, বায়ুমণ্ডলে যে বাতাস, এই বাতাস কিন্তু বস্তুর গতিকে বাধা দেয় বা বস্তুর চলাচলকে বাধা দেয়। এখন যে বস্তুটা ভারী তার উপর বাতাসের বাধাটা কম হয়, আর যে বস্তুটা হালকা তাকে বাতাস অনেক বেশি বাধা দেয়। যেমন দেখো কাগজ, কাগজটা পাথরের তুলনায় অনেক হালকা। যেহেতু তোমার কাগজটা অনেক বেশি হালকা, সেই জন্য কাগজের উপর বাতাসের বাধাটা বেশি হয়। আর পাথরটা যেহেতু ভারী, এই জন্য পাথরের উপর বাতাসের বাধাটা কি হয়, কম হয়। আর এই বাধার কারণেই কিন্তু কি পাথরটা তোমার আগে আসে, কাগজটা তোমার কি আসে, পরে আসে। এখন গ্যালিলিও বলছে এই বাধাটাই তোমার থাকা যাবে না, অর্থাৎ বিনা বাধা, কোনো বাধা থাকবে না। তার মানে এখানে বিনা বাধা বলতে গ্যালিলিও বায়ু শূন্য মাধ্যম
বায়ুশূন্য মাধ্যমের কথা উল্লেখ করছে, অর্থাৎ তিনি বায়ুশূন্য মাধ্যমের কথা বলছে। অর্থাৎ বায়ুশূন্য মাধ্যমে দুইটা বস্তুকে ভিন্ন ভর, মনে করো একটার ভর বেশি একটার ভর কম, দুইটা ভিন্ন ভরের বস্তুকে যদি আমরা একই উচ্চতা থেকে এবং বস্তু দুটো যদি স্থির থাকে এই অবস্থায় ওই দুটো বস্তুকে যদি আমরা নিচে ছেড়ে দিই, তাহলে গ্যালিলিও কি বলছে? গ্যালিলিও বলছে বস্তুগুলা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করা মানে কি? দেখো এই পাথরটা যদি 100 মিটার উপর থেকে তোমার ভূমিতে আসতে যদি তার মনে করো 15 সেকেন্ড সময় লাগে, তাহলে দেখো পাথরটা 15 সেকেন্ডে কত মিটার নিচে আসছে? 100 মিটার আসছে না? তাহলে কাগজটা কি করবে? সমান সময় এটাও কি 15 সেকেন্ডে ওই 100 মিটার নিচে আসবে। অর্থাৎ সকল বস্তু একই সাথে ভূমিতে আসবে, সকল বস্তু একই সাথে কি আসবে? ভূমিতে আসবে। দেখো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করা মানে কি? প্রথম বস্তু যদি 15 সেকেন্ডে 100 মিটার নিচে নামে, অর্থাৎ দূরত্ব অতিক্রম করে, তোমার আরো যতগুলো বস্তু আছে, তুমি যদি আরো 3টা 4টা ভিন্ন ভরের বস্তু নাও, তারাও তোমার 15 সেকেন্ডে 100 মিটার কি করবে? নিচে আসবে। অর্থাৎ সকল বস্তু একই সময়ে ভূমিতে আসবে। তাহলে তোমার পাথর এবং কাগজ একই সাথে ভূমিতে আসবে। কিন্তু বাস্তবে যেটা আমরা দেখি না, দেখি না কেন? কারণ আমাদের এখানে বাতাসের বাধা আছে, অর্থাৎ বায়ু বস্তুকে বাধা দেয়। যার ভর বেশি তাকে বাধা কম দিতে পারে, যার ভর কম অর্থাৎ হালকা তাকে বাধা বেশি দেয়। যার কারণে ভারী বস্তু আগে ভূমিতে আসে, হালকা বস্তু পরে ভূমিতে আসে। কিন্তু গ্যালিলিও কি বলছে? বিনা বাধায়, যদি তোমার কোনো বাধা না থাকে, অর্থাৎ যেখানে কোনো বাধা বা ঘর্ষণ থাকবে না, মোট কথা বায়ুশূন্য মাধ্যম, ওরকম একটা মাধ্যমে তুমি ভিন্ন ভরের যত বস্তুই নাও, 2টা 3টা যতই বস্তু নাও, ওই বস্তুগুলাকে যদি একই উচ্চতা থেকে স্থির স্থির অবস্থায়, অর্থাৎ বস্তুগুলো যদি স্থির অবস্থায় থাকে এবং একই উচ্চতা থেকে তুমি যদি নিচে ছেড়ে দাও, তারা সকলে একই সময়ে ভূমিতে আসবে। অর্থাৎ কেউ আগে কেউ পরে এভাবে আসবে না, সকলে একই সময়ে ভূমিতে আসবে। এটাই হচ্ছে তোমার গ্যালিলিওর প্রথম সূত্র। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয়, গ্যালিলিও সূত্র থেকে প্রধানত এমসিকিউ তোমার প্রশ্ন আসে। আর ক নাম্বারে আসে যে প্রথম সূত্রটি লিখো, দ্বিতীয় সূত্রটি কি, তৃতীয় সূত্রটি কি, অর্থাৎ এভাবে এগুলা ক নাম্বারে আসে। আর এমসিকিউর জন্য গ্যালিলিও সূত্রটা গুলা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার এমসিকিউ হয়। সাপোজ তোমাকে যদি বলা হয় যে বায়ু শূন্য মাধ্যমে একটি বস্তু 15 সেকেন্ডে যদি 200 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে অন্য আরেকটি বস্তু একই সময় কত দূরত্ব যাবে? তাহলে বলো কত দূরত্ব যাবে? 200 মিটারে যাবে, কারণ বায়ু শূন্য মাধ্যম, এখানে কোনো বাধা নাই। তার মানে এখানে কোন জিনিসটাকে তোমার ইঙ্গিত করা হয়েছে? এখানে গ্যালিলিও সূত্রটাকে তোমার ইঙ্গিত করা হয়েছে। তাহলে এই গ্যালিলিও সূত্র থেকে তো আমরা জানি একই সময়ে সমান সমান দূরত্ব অতিক্রম করবে। এখন আমরা দেখব গ্যালিলিও দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রে আমরা দেখে আসছি কাগজ এবং পাথর নিয়ে, এখানেও আমরা কাগজ এবং পাথর নিব। তাহলে দেখো এরা সব দুইটাই কি 100 মিটার উপরে ছিল। এখন দেখো প্রথম সূত্রটা কি ছিল? মনে রাখবা গ্যালিলিওর প্রথম সূত্রটা হচ্ছে সকল বস্তুর জন্য। এখানে গ্যালিলিও কিন্তু বলে দিছে সকল বস্তুই একই সময়ে ভূমিতে আসবে। তার মানে এখানে তুমি যদি যতগুলা বস্তু নিবা সকল বস্তুর জন্য কি প্রথম সূত্রটা। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বস্তুর জন্য, অর্থাৎ তুমি যদি শুধুমাত্র কাগজের কথা চিন্তা করো এটা শুধু কাগজের জন্য, যদি পাথরের কথা চিন্তা করো তাহলে এটা শুধু পাথরের জন্য। অর্থাৎ তুমি এটা ইন্ডিভিজুয়াল বস্তুর ক্ষেত্রে হবে, তুমি কাগজের ক্ষেত্রে যে মানটা পাবা পাথরের ক্ষেত্রে ওই মানটা তুমি পাবা না, কারণ সূত্রটা পড়লে তোমরা বুঝতে পারবে। অর্থাৎ দ্বিতীয় সূত্রটা তোমার আলাদা আলাদা বস্তুকে বুঝাইছে, আলাদা আলাদা বস্তুর জন্য কাউন্ট করা হয়। কি বলছে দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত, স্থির অবস্থান থেকে, মনে করো এই যে কাগজটা এটা স্থির আছে, তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায়, তার মানে এখানে কোনো বাধা থাকা যাবে না। দেখো গ্যালিলিও সূত্রের মধ্যে দুইটা জিনিস তোমার ফিক্সড, একটা হচ্ছে স্থির অবস্থান আর একটা হচ্ছে বিনা বাধা। বস্তুগুলা স্থির থাকতে হবে এবং বিনা বাধা, যেখানে কোনো বাধা থাকা যাবে না। অর্থাৎ মোট কথা গ্যালিলিও যে 3টা সূত্র দিছে, এই 3টা সূত্র গ্যালিলিও শূন্য মাধ্যমের জন্য দিছে। অর্থাৎ যদি শূন্য মাধ্যম হয়, যদি কোনো বায়ু না থাকে, তাহলে বিনা বাধায় পরন্ত, স্থির অবস্থাকে বিনা বাধায় পরন্ত বস্তু, পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাত। একটু খেয়াল করো, এই যে পাথরটা, এই পাথরটা যখন নিচে আসবে তখন পাথরটার কি হবে? অবস্থানের পরিবর্তন হবে না।
মনে করো পাথরটা প্রথমে এইটুকু আসলো, পরে এইটুকু আসলো, পরে এইটুকু আসলো, দেখো তো তার অবস্থানের পরিবর্তন হচ্ছে না। তো যেহেতু তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, তার মানে তার কি অবস্থানের পরিবর্তনকে আমরা কি বলি, স্মরণ বলি কিনা, তাহলে তার কি স্মরণ বৃদ্ধি পাচ্ছে না, অর্থাৎ স্মরণের পরিবর্তন হচ্ছে না। যখন স্মরণের পরিবর্তন হবে তখন বস্তুর কি সৃষ্টি হবে, ব্যাগ সৃষ্টি হবে। অর্থাৎ মোট কথা, পাথরটা যখন নিচে আসবে, ওই পাথরটা একটা কি করবে, ব্যাগ অর্জন করবে কিনা, অবশ্যই করবে। এবং দেখো, পাথরটা যত বেশি নিচে আসবে তার স্মরণের মানটা তত বৃদ্ধি পাবে। তো স্মরণের মান যত বৃদ্ধি পাবে, ব্যাগের মান তত কি বৃদ্ধি পাবে না। তোমরা কোন একটা বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দাও, তোমরা দেখবা, এটা প্র্যাকটিক্যালি তুমি দেখতে পারো যে বস্তুটা যত নিচে আসবে তার স্পিড তত বাড়বে, তার স্পিড তত বাড়বে। অর্থাৎ মোট কথা, কোনো বস্তু যখন উপর থেকে নিচে আসে, সময়ের সাথে সাথে তার ব্যাগের মানটা বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ এখানে এটা দেখলে তোমরা বুঝতে পারবা, সময়ের সাথে সাথে তার কিন্তু কি স্মরণের মানটা বাড়তেছে। আর স্মরণের মান বৃদ্ধি পাওয়া মানে কি, তোমার ব্যাগের মান বাড়বে না। অর্থাৎ এই বস্তুর কি একটা ব্যাগ অর্জন করতেছে কিনা। তো গ্যালিলিও কি বলছে, এই যে বস্তুটা, অর্থাৎ যে ব্যাগটা অর্জন করবে, ওই প্রাপ্ত ব্যাগ ওই সময়ের সমানুপাতিক। আমরা ধরে নিলাম এই পাথরটা নিচে আসার সময় যদি বি ব্যাগ প্রাপ্ত হয় বা বি ব্যাগ যদি অর্জন করে, এই অর্জিত ব্যাগটা তার ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ সে এখান থেকে ভূমিতে আসতে যে সময় লাগবে, ধরলাম ভূমিতে আসতে তার সময় লাগবে টি, তাহলে এই টি সময়ে এখানে আসার পর তার যে ব্যাগ হবে, এই ব্যাগটা হবে এই টি সময়ের সমানুপাতিক, টি সময়ের সমানুপাতিক। এটাই হচ্ছে তোমার গ্যালিলিওর দ্বিতীয় সূত্র। বি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত ব্যাগ ওই সময়ের সমানুপাতিক। ঠিক সেম জিনিসটা তুমি কাগজের জন্য হিসাব করতে পারো। তাহলে পাথরটাকে তুমি যদি প্রথম বস্তু ধরো, তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে মনে করো পাথর। তাহলে পাথরটাকে যদি আমরা 1 ধরি, তাহলে আমরা কি লিখতে পারি, বি1 সমানুপাতিক টি1, বি1 সমানুপাতিক টি1। আমি একটু এটা হিসাব করি, তাহলে এখানে আমি ডিরেক্ট বসাতে পারবো। দেখো, আমরা কি জানি, সমানুপাতিক উঠে গিয়ে যখন সমান সমান আসে, তখন এটা কি হয়, ধ্রুবক ব্যবহার করা হয় কিনা। আমরা কি লিখতে পারি, ধ্রুবক ইন্টু টি। তারপর আমরা কি লিখতে পারবো, বি বাই টি সমান হচ্ছে কত, ধ্রুবক। তাহলে পাথরের জন্য এই জিনিসটাকে আমরা ডিরেক্ট লিখে দিতে পারি। পাথরটাকে যদি আমরা 1 নাম্বার বস্তু ধরি, তাহলে আমরা কি লিখতে পারি, বি1 বাই টি1 সমান সমান হচ্ছে ধ্রুবক। তারপরে আমরা যদি কাগজেরটা হিসাব করি, কাগজটাকে যদি আমরা 2 নাম্বার বস্তু ধরি, তাহলে দেখো, কাগজের জন্য আমরা কি লিখতে পারি, বি2 বাই টি2 সমান হচ্ছে কত, ধ্রুবক। এবার দেখো, এটা সমান ধ্রুবক, এটা সমান ধ্রুবক। তাহলে দেখো, ধ্রুবকের মান যদি 2 হয়, তাহলে এটা সমান 2, এটা সমান 2। তার মানে তুমি কি বলতে পারো, এটা আর এটা দুইটা কি সমান কিনা। অবশ্যই তারা দুইটাই সমান হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বি1 বাই টি1 সমান সমান বি2 বাই টি2। এখন যদি তৃতীয় যদি আরো একটা বস্তু থাকে, তাহলে তুমি কি লিখতে পারবা, সমান সমান বি2 বি3 বাই টি3, বি4 বাই টি4, এভাবে তুমি লিখতে পারবা। তবে এত দূরে যাওয়ার দরকার নাই, এইটুকু তোমার জানা থাকলেই হবে। এবং এটা তোমার এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখো, এখানে তোমার 4টা কি আছে, রাশি আছে, বি1 বি2 টি1 টি2। এই 4টা রাশির মধ্যে যে কোনো 3টা রাশির মান তোমাকে দেওয়া থাকবে। চতুর্থ যে রাশিটা থাকবে সেটা তোমাকে নির্ণয় করতে বলবে। ভালো করে তোমাকে যদি বলা হয় যে একটি বস্তু 5 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড ব্যাগ অর্জন করলে দ্বিতীয় বস্তুটি 10 সেকেন্ডে কতটুকু ব্যাগ অর্জন করবে, তাহলে দেখো, তোমাকে টি1 বি1 টি2 দেওয়া আছে, বি2টা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই সূত্র দিয়ে কিন্তু তুমি সেটা নির্ণয় করতে পারবা। এবং এভাবেই কিন্তু তোমাকে এমসিকিউতে প্রশ্ন করা হয়ে থাকে। তাহলে আশা করি তোমরা দ্বিতীয় সূত্রটাও বুঝতে পারছো। এরপর দেখো, গ্যালিলিওর তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা কি, স্থির অবস্থাকে বিনা বাধায় পরন্ত বস্তু অতি নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ে বর্গের সমানুপাতিক। দেখো, গ্যালিলিওর দ্বিতীয় সূত্রটা কি কি নিয়েছিল, ব্যাগ নিয়ে, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত ব্যাগ ওই সময়ের সমানুপাতিক। এবং তৃতীয় সূত্রটা হচ্ছে কি, অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে গ্যালিলিওর দ্বিতীয় সূত্রটাকে আমরা ব্যাগের সূত্র বলতে পারি, আর তৃতীয় সূত্রটাকে আমরা দূরত্বের সূত্র বলতে পারি। তাহলে দেখো, পরীক্ষা যদি তোমাকে বলে গ্যালিলিওর ব্যাগের সূত্রটি লিখো, তাহলে তুমি বুঝে নিবে সেটা হচ্ছে তোমার 2 নাম্বার সূত্রটা। আর যদি বলা হয় গ্যালিলিওর দূরত্বের সূত্রটা তুমি লিখো, তাহলে সেটা হচ্ছে কয় নাম্বার, 3 নাম্বার সূত্রটা। এটা তোমরা মনে রাখবা। তাহলে কি বলছো, দেখো, এখানে স্থির অবস্থান থেকে বিনা বাধায়। তাহলে শুরুতে বলে নিয়েছি, এখানে বস্তুর অবস্থানটা স্থির থাকবে এবং এখানে কোনো বাধা থাকবে না। বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব। এটার মানেটা কি, দেখো, মনে করো তোমার পাথরটা 100 মিটার উপর থেকে এই অবস্থানটায় আসছে। তাহলে দেখো, পাথরটা কি এই অবস্থানে যখন আসছে, সে এইচ পরিমাণ একটা দূরত্ব অতিক্রম করছে না, তার দূরত্ব কি অতিক্রম করছে না। এখন তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে
যে আমরা দূরত্বকে এস দিয়ে লিখি, এখানে আমরা এইচ কেন লিখছি? দেখো এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বকে লিখা হয় এস দিয়ে প্রকাশ করা হয়, আর ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বকে তোমার এইচ দিয়ে প্রকাশ করা হয়। বুঝতে পারছি? তারপর তাহলে দেখো পাথরটা এখান থেকে এই অবস্থানে আসছে এবং সে এইচ পরিমাণ কি অতিক্রম করলো, একটা দূরত্ব অতিক্রম করলো, এবং এখান থেকে এই অবস্থায় আসতে তোমার কি একটা সময় প্রয়োজন হবে না? অবশ্যই হবে। তো গ্যালিলিও বলছে তুমি একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ দূরত্বটা তুমি অতিক্রম করবা, এই দূরত্বটা অর্থাৎ এই এইচ এর মানটা হবে তোমার এই যে সময় আছে না, এই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক হবে। তাহলে এখান থেকে এখানে আসতে তোমার যে সময় লাগবে, এই সময়টাকে তুমি বর্গ করে দিলেই তুমি কিসের মান পাবা? অতিক্রান্ত দূরত্বের মানটা তুমি পাবা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বা এইচ সমান ধ্রুবক ইন্টু টি স্কয়ার, বা এখান থেকে আমরা লিখতে পারি এইচ ডিভাইডেড বাই টি স্কয়ার সমান সমান হচ্ছে কত? ধ্রুবক। তাহলে দেখো পূর্বের মতো আমরা যদি পাথরটাকে নিই, অর্থাৎ পাথরকে যদি আমরা 1 নাম্বার বস্তু হিসেবে কাউন্ট করি, তাহলে পাথরের ক্ষেত্রে আমরা কি পাবো? h1 ডিভাইডেড বাই t1 স্কয়ার ইকুয়াল টু ধ্রুবক, এবং কাগজের ক্ষেত্রে আমরা কি পাবো? দেখো h2 ডিভাইডেড বাই t2 স্কয়ার সমান হচ্ছে ধ্রুবক। তবে এটা সমান ধ্রুবক, এটা সমান ধ্রুবক, যেহেতু দুইটা সমান ধ্রুবক তাহলে এটা এবং এটা কি হবে? সমান হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং h1 বাই t1 স্কয়ার সমান সমান h2 বাই t2 স্কয়ার। এটাই হচ্ছে তোমার গ্যালিলিওর তৃতীয় সূত্র। অর্থাৎ যদি দুইটা বস্তু সম্পর্কে বলা হয় তখন তুমি এই জিনিসটা লিখতে পারবা। এরপরে যদি তোমার তৃতীয় একটা বস্তু থাকে তখন তুমি কি লিখতে পারো? ইকুয়াল টু h3 বাই t3 স্কয়ার। যদিও তিনটা বস্তু নিয়ে বলা হয় না, দুইটাই থাকে। তাহলে এখানে তোমাকে কি রকম প্রশ্ন করবে? তোমাকে প্রশ্ন করবে যে একটি বস্তু, তার প্রথম বস্তুটি 5 সেকেন্ডে যদি এত মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে দ্বিতীয় বস্তুটি 10 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে? এভাবে তোমাকে প্রশ্ন করবে। অর্থাৎ চারটা রাশির মধ্যে যে কোনো তিনটার মান তোমাকে দেওয়া থাকবে, চতুর্থ যে রাশিটা থাকবে ওইটার মানটা তোমাকে নির্ণয় করতে বলা হবে। তো তুমি এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারবা। তাহলে গ্যালিলিওর প্রথম সূত্রটা কি ছিল? সকল বস্তু একই সময়ে ভূমিতে পতিত হবে। এটা হচ্ছে গ্যালিলিওর প্রথম সূত্র। কোন জায়গায়? শূন্য মাধ্যমে, অর্থাৎ বায়ু শূন্য মাধ্যমে, যেখানে কোনো বায়ু থাকবে না। এবং দ্বিতীয় সূত্র হচ্ছে কিসের সূত্র? বেগের সূত্র। অর্জিত বেগ বা প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তার তৃতীয় সূত্র হচ্ছে কি? দূরত্বের সূত্র। এবং গ্যালিলিও কি বলছে? অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। যেমন মনে করো এই যে পাথরটা এখান থেকে যখন এখানে আসবে, এখানে আসার পর সে মনে করো বি বেগ অর্জন করবে, তাহলে এই বিটা হবে কি? বিটা হবে এই সময়ের সমানুপাতিক। আর এই যে দূরত্বটা অতিক্রম করবে, দূরত্বটা হবে সময়ের বর্গের সমানুপাতিক। এটাই হচ্ছে কি গ্যালিলিওর দ্বিতীয় এবং তৃতীয় সূত্র। দেখো গতির এই তিনটা সমীকরণ আমরা পূর্বের ক্লাসে নির্ণয় করা শিখছি। তো দেখো এই পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই সমীকরণগুলা কি রূপ ধারণ করবে এখন আমরা সেটা দেখব। এখন আমরা দেখবো যে পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর জন্য পরন্ত বস্তুর জন্য আর আরেকটা দেখবো আমরা নিক্ষিপ্ত বস্তুর জন্য। আগে আমরা পরন্তটা দেখে নিই। দেখো পরন্ত বস্তু সে কি হয়? পরন্ত বস্তু কোনটা? যে বস্তুর গতিটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর এবং যে উপর থেকে নিচে আসে, উপর থেকে যে নিচে আসে। তো মনে রাখবা রৈখিক, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যখন কোনো বস্তু গতিশীল থাকে, এক্স অক্ষ বরাবর কোনো বস্তু যখন গতিশীল থাকে তখন এক্স অক্ষ বরাবর কোনো বস্তুর যে ত্বরণ, এই ত্বরণটাকে বলা হয় এ। আর ওয়াই অক্ষ বরাবর কোনো বস্তুর যে ত্বরণ, এই ত্বরণটাকে বলা হয় জি। এখানে জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণটা কি এটা তোমরা তৃতীয় অধ্যায়ে বিস্তারিতভাবে জানতে পারবা ইনশাল্লাহ, আমি তোমাদেরকে জানাবো। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর কোনো বস্তুর ত্বরণ হচ্ছে এ, যেটাকে আমরা বলি রৈখিক ত্বরণ। আর ওয়াই অক্ষ বরাবর কোনো বস্তুর ত্বরণ হচ্ছে কি? জি, যেটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে রৈখিক ত্বরণ, আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এবং এই ত্বরণটা কোন কোন বস্তুর ক্ষেত্রে আমরা পাবো? পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু, কারণ এরা দুইটাই কি ওয়াই অক্ষ বরাবর গতিশীল।
তোমরা রাখবা পরন্ত বস্তুর ক্ষেত্রে বস্তু কি হয়, উপর থেকে নিচে আসে, উপর থেকে নিচে আসে। আর এই পরন্ত বস্তুর ক্ষেত্রে এই অভিকর্ষীয় ত্বরণটা হয় তোমার পজিটিভ। অভিকর্ষীয় ত্বরণটা কি হয় তোমার পজিটিভ হবে। তাহলে সূত্রগুলা কি হবে, এখানে যে সূত্রগুলোতে যে এ আছে না, এ এর জায়গায় তোমার কি হবে জি হবে, কারণ আমরা কি লিখতেছি পরন্ত বস্তু সূত্র। আর পরন্ত বস্তুর থেকে এ হবে, হবে না। আবার দেখো এক্স অক্ষ বরাবর দূরত্বকে আমরা লিখি, আমরা প্রকাশ করি কি দিয়ে, এস দিয়ে। আর ওয়াই অক্ষ বরাবর দূরত্বকে আমরা প্রকাশ করি এইচ দিয়ে। তাহলে এখানে শুধুমাত্র এই দুইটাই কি হবে তোমার পরিবর্তন হবে। তাহলে প্রথম সূত্রটা আমরা কি পাবো এখান থেকে, বি সমান ইউ প্লাস জিটি। তারপরে দ্বিতীয় সূত্রটা তুমি কি পাবা, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। তৃতীয় সূত্রটা তুমি কি পাবা, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু জি এইচ। তাহলে এগুলো হচ্ছে তোমার কি পরন্ত বস্তুর সূত্র। এরপরে তুমি যদি নিক্ষিপ্ত বস্তুটা দেখো, দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমার জি হবে ঋণাত্মক, নেগেটিভ। দেখো কোনো বস্তু যখন উপর থেকে নিচের দিকে আসে তখন তার এই যে অভিকর্ষজ ত্বরণের মান হয় পজিটিভ। আর কোনো বস্তু যখন উপর থেকে নিচে যায়, সরি নিচ থেকে যখন উপরে যায়, নিচ থেকে উপরে যায়, মোট কথা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমার এই অভিকর্ষজ ত্বরণের মান হবে ঋণাত্মক। তাহলে এই অভিকর্ষজ ত্বরণের মানটা কেন ধনাত্মক হচ্ছে, কেন ঋণাত্মক হচ্ছে, এই জিনিসটা তোমরা যখন অভিকর্ষজ ত্বরণটা তোমাদেরকে পড়াবো বিস্তারিত তোমরা ইনশাল্লাহ জানতে পারবে। এখন জাস্ট এটা মনে রাখো যে পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ পজিটিভ আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নেগেটিভ। তাহলে দেখো এখানে সূত্রগুলো কি হবে, বি সমান সমান ইউ মাইনাস জিটি, অর্থাৎ এটা যখন মাইনাস জি হবে তাহলে মাইনাস জি হলে প্লাস মাইনাস এটা কি মাইনাস হয়ে যাবে না। আর দুই নাম্বার কি হবে, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কয়ার। তিন নাম্বার কি হবে, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ। তোমরা সহজে মনে রাখতে পারো, সেটা হচ্ছে কি পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র হবে প্লাস আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্র হবে মাইনাস। পরন্ততে প্লাস আর নিক্ষিপ্ততে মাইনাস। জাস্ট এই জিনিসটা তোমাদের মনে রাখলেই চলবে। এই ছিল আজকের ক্লাস, এবং ক্লাসটি কেমন লাগলো সেই সম্পর্কে তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে তুমি ক্লাসটি শেয়ার করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।